আগর দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট যে ওনারা কিছু করতে পারবেন না, তবুও আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কি প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং এটাও বলে নেওয়া প্রয়োজন, আমরা আশা রাখবো যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয়, সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন, সবটা যাতে সমূলে উৎখাটিত হয়। 30 তারিখের এই কর্মবিরতির 30 তারিখ থেকে হওয়া এই কর্মবিরতির আওতায় কি পড়ছে? সম্পূর্ণ কর্মবিরতি। আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম, আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরো ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরো বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। আপনারা 4 এবং 5 নম্বর পয়েন্টের কথা বলছেন, এটা কি এই 4 এবং 5 নম্বর পয়েন্ট যদি একটু আবার আমরা বলে দেওয়া, এটা আমরা প্রথম দিন থেকে বলছি যে আমাদের 5 দফা দাবি, প্রথম দফা দাবি ছিল অভয়ের ন্যায় বিচার এবং 4 এবং 5 নম্বরে মূলত কি ছিল, 4 নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি, যাতে আর একটাও শুধু, এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয়, যেটা কিনা হয়নি এখনো, যেটা হলে আজকে সাগর দত্ত ঘটলো না। তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম, সেন্ট্রাল রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন, এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম। জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট, যথাযথ পুলিশ নিয়োগ। আমরা কি দেখছি, সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে। আমরা কি দেখছি, সাগর দত্তের যে ঘটনা ঘটলো যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই, সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো এই জায়গা। এবং 5 নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই যে দাবিটা ছিল, ভয়ের রাজনীতি মুক্ত হোক, যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম, যেটা আপনারা খবর করেছিলেন, যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার, অভয়ের ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল? কিন্তু আমাদের 5 নম্বর দাবি যে থ্রেট কালচারকে উপড়ে ফেলা হোক, ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক। এই গোটাটার জন্য আমরা যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মেডিকেল কলেজ স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, একটা যাদের এগেনস্টে এই থ্রেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে, এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। আলোচনার জন্য যদি ডাকা হয় আগামীকাল, সেক্ষেত্রে দেখুন, আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম, আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেট কালচার কি
সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো, সাগর দত্তের মতো একটা ঘটনা ঘটলো। কি বলা হলো, আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো, শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখি। সোমবার বিকেল হেয়ারের দিকে আমাদের নজর থাকছে। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে, সেরকম কোনো ক্ষেত্র আছে? যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে, তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে 7 দিন থেকে 8 দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম, যে আজকে মেল করলাম, চিফ সেক্রেটারি এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন, এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না। মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলছেন, সেই বিল্ড আপের কোনো জায়গা, বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক, আমাদের এই সিদ্ধান্ত। 2:57 সময় একজন পেশেন্ট ভর্তি হন, ফিমেল পেশেন্ট 29 ইয়ার্স ওল্ড। 3:10 ওয়ার্ডে রিসিভ হন। 4:30 থেকে পেশেন্টের কন্ডিশন আরো ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং 6টার সময় উনি এক্সপায়ার করেন। আপনি সাগর দত্ত? আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি। মেডিসিন ওয়ার্ডেরই আমি পিজিটি, মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন। উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা, ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা, জুনিয়র ডক্টররা ছিলেন, ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন, ওনাকে যতটুকু পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার 6টার সময় মৃত্যু হয়। এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে, সেই জায়গার অনেক লেভেলে ব্রিচ হয়েছে। প্রথমত 4:30 নাগাদ 20 জন বাড়ির লোক এইখান থেকে, এই ইমার্জেন্সি থেকে 4th ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া, সিকিউরিটির কোনো বাধা ছাড়া। তারা গিয়ে ওখানে ঢুকে একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে, যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না, তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল। তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ। তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি। পুলিশকে ফোন করতে হলো কাদের? এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের। পুলিশ এলো, র্যাব এলো, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে, আমাদের পেশেন্ট পার্টি আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে, বারবার বলছে যে আমরা আরেকটা আরজিকর করে দেবো এখানে। আরজিকরে যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি। নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনারা যারা সাদা কাপড় পরে আছেন সবার লাশ বের করবো এখান থেকে। পুলিশ, র্যাব এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল। শুধু তাই নয়, যখন 6টার সময় যখন আমাদের জুনিয়র ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে আসতে চান সেই মব থেকে, জিডিএরা তাদের হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে ওয়ার্ড থেকে বার করেন এবং পাশের ওয়ার্ডের রেস্টরুমে, আবার সেই রেস্টরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ এই পেশেন্ট পার্টিকে রেস্টরুমে যাওয়ার থেকেও বাধা দিতে পারেনি। সেখানে পুলিশ, সিকিউরিটি এবং র্যাব মিলিয়ে টোটাল 12 থেকে 13 জন ছিলেন এবং বাড়ির লোক 15 থেকে 20 জন ছিলেন। এই মাত্র 15 থেকে 20 জন এই পুলিশের দ্বারা সামলানো যায়নি। তারা সেই রেস্টরুমে ঢোকে, আবার আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দেয়, বলে যে তোর এক্ষুনি এখানে খুন করে দেবো, আবার একটা অভয়া কাণ্ড ঘটিয়ে দেবো, সেই রকম থ্রেট দেয়। এখানেই শেষ নয়, তারপর যখন সিচুয়েশনটা একটু ঠান্ডা হয় আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যাই। সেখানে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরের লেনটা আছে, যে ওয়ার্ডে রেস্টরুমটা আছে, সে ওয়ার্ডে এখন অবধি কোনো সিসিটিভি বসানো হয়নি। সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছিল যে 14 দিনের মধ্যে সব জায়গাগুলোতে সিসিটিভি বসাতে হবে। কোনো সিসিটিভি ছিল না সেখানে। আর যে জায়গাগুলোতে সিসিটিভি ছিল সেখানে সেই সিসিটিভি মনিটর করার কেউ ছিল না। আমরা সেই রাতের বেলা 10:30টায় গেলাম, সেই সিসিটিভি ফুটেজ বার করতে করতে আমাদের সকাল 7টা হয়ে গেল। কেউ মনিটর করা ছিল না। নামে একটা সিসিটিভি চলছে যেটা মনিটর করে কেউ যে কোনো ইমার্জেন্সি অ্যালার্ম দেবে সেটা ছিল না। সেই পেশেন্টের সিসিইউ রেফার হয়েছিল।
এই যে লাইভ একটা বেড আপডেটেড বেড লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল, যে পেশেন্ট পার্টিরা যাতে আগে থেকে জানতে পারে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য সিসিউ বেড আছে কিনা হাসপাতালে, কোনো লাইভ আপডেট ওদের দেওয়া হয়নি। ওরা যখন ওয়ার্ডে গিয়ে জানতে পারে যে কোনো সিসিউ বেড নেই, আমরা রেফার লিখেছিলাম সিসিউ থেকে জানানো হয় কোনো বেড নেই। তারপর ওনাদের রাগটা পুরোপুরি ফেটে পড়ে জুনিয়র ডাক্তারদের ওপর। ওনারা গায়ে হাত দেন, বারবার ফিজিক্যালি অ্যাবিউজ করেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং বারবার একটাই কথা বলেন যে আমরা কিন্তু এখানে আরেকটা অভয়াকাণ্ড ঘটিয়ে দেব, এটা যে আরেকটা আরজিকর ঘটিয়ে দেব। এটা যে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভটা ছিল, সেটা সরকার কিন্তু এত মিটিং করেও আমাদের সাথে একদমই ব্যর্থ হয়েছে অ্যাপ্লাই করতে। শুধু তাই নয়, আজকে আমরা সিকিউরিটি থেকে এবং অথরিটি থেকে এটা লিখিত পেয়েছি যে এখানকার সিকিউরিটি এবং পুলিশ আর ইনকম্পিটেন্ট, ওনারা পুরোপুরি ব্যর্থ, ওনারা এই নিয়ে ট্রেন্ড নন যে একটা 15-20 জনের মবকেও কি করে সামলাতে হবে, যে জুনিয়র ডাক্তারদের ওপর এই যে রুগীর বাড়ির লোকের রাগ পেটে পড়ছে, সেটা থেকে কি করে জুনিয়র ডাক্তারদের প্রোটেকশন দেবে, সেটা কিন্তু তারা সেটার জন্য একদমই ট্রেন্ড নয়। তাছাড়া এই যে একটা আউটপোস্ট খুলেছে আমাদের এখানে, এই আউটপোস্টেও কিন্তু আমরা বারবার কালকে এফআইআর করার জন্য ছুটে গেলাম এই সিচুয়েশনে রাতের বেলা, কিন্তু এই আউটপোস্ট বারবার এফআইআর নেয়নি আমাদের, বলছে আমরা এই আউটপোস্টের এফআইআর নেব না। আমাদের সেই ছুটে যেতে হলো কামারহাটি থানায় এই অবস্থায়। আর তাছাড়া এখানকার অথরিটি, একটা আমাদের যে সুইপাররা আছে তাদেরকে কমান্ডো সিকিউরিটির জামা কাপড় দিয়ে তাদের কমান্ডো সিকিউরিটি হিসেবে একটা পাস করার চেষ্টা করছে। এবার এই রুগীদের রাগটা যেটা আছে, কমান্ডো সিকিউরিটি হিসেবে যাদের নিয়োগ করার কথা তাদেরকে নিয়োগ না করে আমাদের সুইপারদের কমান্ডো সিকিউরিটি টি শার্ট দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে এখানে তো পর্যাপ্ত সিকিউরিটি আছে। কিন্তু কালকের ঘটনাটা কিন্তু এটার পূর্ণ দর্শন যে আমরা কিন্তু এখনো সেফ নয়। সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে কনফিডেন্স বিল্ড আপ করতে সিকিউরিটি ইস্যুস নিয়ে। আজকে তো হেলথ সেক্রেটারি এসেছিলেন, পুলিশ কমিশনার একদম তাই। আমরা যে চতুর্থ দাবিটা নিয়েছিলাম যে সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট, যে সিকিউরিটি ল্যাবসটা থাকলে আবার একটা অভয়াকাণ্ড হয়ে যেতে পারে, সেটা কিন্তু আজকে সাগর দত্তের ইনসিডেন্টসটা দেখিয়ে দিয়েছে। এই যিনি হেলথ সেক্রেটারি, যার প্রতি আমাদের এই সিকিউরিটির দাবি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, উনি আজকে এসেও কিন্তু একই কথা বলে গেলেন যে সিসিটিভি আরো বসানো হবে, সিকিউরিটি আরো তীব্রতর করা হবে। কিন্তু ওনার সিকিউরিটি সিসিটিভি দিয়ে কিছুই কিন্তু আমাদের লাভ হচ্ছে না যতক্ষণ না একটা প্রপার প্ল্যান হবে, প্রপার এসওপি হবে, এবং সেই প্রপার প্ল্যান আর এসওপি করার দায় কিন্তু পুরোপুরি প্রশাসনের। এই জিনিসটায় সিকিউরিটি প্রদান করার দায় পুরোপুরি প্রশাসনের। সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারির ডিরেক্টিভস থাকা সত্ত্বেও ওনারা যেহেতু ব্যর্থ হয়েছেন, আমরা কিন্তু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করব যতক্ষণ না আমাদের সিকিউরিটি ইস্যুজের ডেভেলপমেন্ট হচ্ছে। এই কর্মবিরতি কি সোমবার বিকেল থেকে? আমরা গতকাল রাত থেকে কর্মবিরতি শুরু করেছি। যেই মুহূর্তে আমাদের বোনের গায়ে হাত উঠেছে সেই মুহূর্ত থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি।